স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে দীর্ঘ হচ্ছে প্রাণহানির সংখ্যা, বোনের পর স্মৃতি হয়ে গেল ভাই নাফি। নাটোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের অন্তত 6 আরোহী নিহত, পালিয়েছে ট্রাকের চালক। অপুষ্টি ও অনাহারে মারা যাচ্ছে গাজাবাসী, একদিনে আরও 15 জনের মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ। এবারে বিস্তারিত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 32 জনে। গত রাত 12টার দিকে নাফি নামে মাত্র 12 বছরের শিশুটি মারা যায়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিল সে। এর আগে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে নাফির বড় বোন নাজিয়া তাবাসসুম নিঝুমও মারা যায়। এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে 164 চিকিৎসাধীন রয়েছেন। ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে 6 জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। শনাক্ত না হওয়া মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুর্ঘটনায় নিখোঁজদের পরিবারের সদস্যদের মালিবাগের সিআইডি ভবনে ডিএনএ ম্যাচিংয়ের জন্য নমুনা দেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের অবস্থা সম্পর্কে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দুঃখিত দর্শক, আমাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী সানজিদা প্লাবনী, কথা বলবো তার সঙ্গে। প্লাবনী, আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, আমাদের বিস্তারিত জানাবেন। আহতদের যে শারীরিক অবস্থা যেটি বলছিলেন যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত 46 জন যে রোগী ভর্তি আছেন, এর মধ্যে কিন্তু 11 জন মারা গিয়েছেন এবং মৃতের সংখ্যা আসলে 32-এ দাঁড়িয়েছে। এবং এছাড়াও যারা আছেন 11 জন আইসিইউতে আছেন, যারা খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন বলে কিন্তু আমাদেরকে আসলে ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছেন। এছাড়া আসলে আমরা আরও যেটা জানতে পেরেছি যে রোগীদের অবস্থা কিন্তু আসলে শরীরের প্রায় 50% পুড়ে যাওয়ার একটি তথ্য আমাদের কাছে আছে, যে এখানে যারা ভর্তি রয়েছেন তাদের শরীরের 50%-এর উপরে আসলে পুড়ে গিয়েছে। এবং অগ্নিদগ্ধ যারা আছেন তাদেরকে আসলে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সিঙ্গাপুর থেকে একটি বিশেষ চিকিৎসক দল কিন্তু গতকাল রাতে এসে পৌঁছেছে বাংলাদেশে, এবং তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসলে স্বাগত জানানো হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ভেতরে আসলে সেই চিকিৎসক দল কিন্তু আছেন জাতীয় বার্ন ইউনিটের সামনে। আমি আপনাকে জাতীয় বার্ন ইউনিটের একটু সামনের দৃশ্যটা আসলে দেখাতে চাই। আমি কিছুক্ষণ আগে আসলে ভেতরেও গিয়েছিলাম, যেখানে আমরা স্বজনও দেখতে পাইনি, শুধু আইন শৃঙ্খলা বাহিনী এবং আর্মি সেনাবাহিনীর কিছু সদস্য আমরা কিন্তু আসলে ভেতরে দেখেছি। আর এটা ছাড়া আসলে এই মুহূর্তে এখানে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক দেখতে পাচ্ছি, এবং খুবই কড়া পাহারাই কিন্তু আসলে ভেতরে মানুষদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এবং আহতদের সর্বাত্মক চিকিৎসার জন্য কিন্তু আসলে এখানে ডাক্তাররা চিকিৎসা করছেন, চিকিৎসা সেবা দিচ্ছেন। আমি আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি সুমনা, আইএসপিআর এর তথ্য মতে কিন্তু আমাদের কাছে আসলে এখন পর্যন্ত তথ্য আছে যে 32 জন মারা গিয়েছে, কিন্তু আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত কিছুক্ষণ আগে একটি বিবৃতিতে বলা হয় 29 জন এখন পর্যন্ত মারা গিয়েছে, যার ফলে মৃতের একটি বিভ্রান্তি আসলে সৃষ্টি হয়েছে। আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে এখানে আপনি যে বিষয়টি বলছিলেন যে ব্রিফিং এর বিষয়ে, আমরা আসলে জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো জাতীয় বার্ন ইনস্টিটিউশন থেকে একটি ব্রিফিং করে হয়তো সাংবাদিকদেরকে সর্বশেষ তথ্য জানানো হবে। তখন আমরা আসলে আপনাকে জাতীয় বার্ন ইউনিটের সর্বশেষ তথ্য আপনাকে জানাতে পারবো। আমার কাছে এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকে তালা দেওয়া হয়েছে। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। ক্যাম্পাসে নেই কোনো শিক্ষার্থীর উপস্থিতি। তবে প্রতিষ্ঠানটির সামনে গেটের বাইরে রাস্তা জুড়ে উৎসুক জনতা ও গণমাধ্যম কর্মীদের ভিড় দেখা গেছে।
কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। গেটের ভেতরে রয়েছেন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তা কর্মী। কেউ ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেওয়া হচ্ছে। গণমাধ্যম কর্মীদেরও ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ ও আহত, নিহত ও নিখোঁজদের নাম ঠিকানা সহ তালিকা তৈরিতে 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। এ কমিটিকে 3 কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্লেন একদম মানে খাড়াখাড়ি আইছে, জমি মানে মাটিতে একদম পড়ে ব্লাস্ট হয়ে গেছে। তারপরে দেখছি অনেক ছেলেরা তখন বাড়িতে ছিল, যে একটা বিস্ফোরিত হয়েছে না, ওইখান থেকেই জামা পড়ে গেছে, শরীর পড়ে গেছে ওইখান থেকে। বাচ্চাটা অল্প জন বেঁচে গেছে। হ্যাঁ, মানে আসলে দুঃখজনক। ওর এক ফ্রেন্ড ক্লাস 3-তে পড়ে, সে মারা গেছে। ছেলে কান্না করতেছে। আসলে একটা মর্মান্তিক, এটা আসলে সহজে মেনে নেওয়া যায় না যে অবস্থা আমরা ফেস করলাম আর কি। এখন কিন্তু আমার মেয়ে ভালো নাই, দেখা যায় রাত্র 2-3টে বাজে হাউ মাউ করে কান্না করে ওঠে, খাওয়া দাওয়া বন্ধ। আমার মেয়ে সাথে সাথে আমাকে ফোন দিচ্ছে যে বাবা বিমান ক্র্যাশ করছে, এখানে সব শেষ হয়ে গেছে। তা আমার মেয়ে 2 মিনিটের জন্য আল্লাহ ওকে বাঁচাই রাখছে। দর্শক, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী এম এ হালিম। কথা বলবো তার সঙ্গে। হালিম, হতাহতদের তালিকা তৈরি নিয়ে যে কমিটি করা হয়েছে, তারা কি কাজ শুরু করেছেন? বিস্তারিত আমাদের জানাবেন। প্রথমে বলে রাখি, এই ধরনের কিন্তু আমরা কোনো কিছু এখন আমরা লক্ষ্য করি। এখানে হয়তো কিছু গাড়ি এখানে ঢুকতে এই মাইলস্টোন স্টুডেন্ট কলেজে, কিন্তু আসলে সেগুলো আমরা পরিচয় জানি না। তবে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এই গেটটি কিন্তু একেবারে কিন্তু বন্ধ রয়েছে। মাঝে মধ্যে কিছু গাড়ি আসে, সেখানে তুলে দেওয়া এবং ভিতরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মজুদে এখানে মোতায়েন রয়েছে এবং অনেকে কিন্তু এখানে এই যে মর্মান্তিক যে ঘটনা, সেই ঘটনাটি আসলে সবারই নাড়া দিয়েছে। তারা কিন্তু আসলে উৎসাহী হয়ে এখানে দেখতে আসছে। তবে এগুলো বেশিরভাগই আশেপাশে অঞ্চল থেকে এখানে আসছে। তবে গতকাল যে এখানে একটি অবস্থা ছিল, সেই অবস্থা কিন্তু আজকে এখানে আমরা দেখতে পাইনি এবং আজকে সকাল থেকেই এখানে শুধু এই এলাকার লোকজন আসছে এবং এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আসলে কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং গণমাধ্যম কর্মী যারা আছে তারা মূলত মূল ফটকের বাইরে থেকে তাদের দায়িত্ব পালন করছেন এবং পুলিশের পক্ষ থেকে এ ধরনের কোনো বক্তব্য দেওয়া যাচ্ছে না এখানে ভিতরে প্রবেশ করার বিষয়। এবং আজকে এখানে কিন্তু আলামত সংগ্রহ করার কথা ছিল, সেই বিষয়টা আমরা এখন আমাদের নজরে আসেনি। তাছাড়া এখানে আমরা দেখতে পেয়েছি আসলে এই যে মর্মান্তিক যে মৃত্যু বা দুর্ঘটনা, সেই দুর্ঘটনার কারণে কিন্তু এইখানে যারা আসছেন ছুটে, তারা কিন্তু অনেকেই বিভিন্ন রকমের অভিযোগ করছেন এবং সংখ্যা নিয়ে তারা অনেকেই বিভিন্ন রকমের কথাবার্তা তারা প্রচার করছেন। এবং তাছাড়া কিন্তু এই জনবহুল এলাকায় যে একটি যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসটি কিভাবে এখানে থাকলো বা এখান থেকে সরিয়ে নেওয়া যায় কিনা বা এখানে বিমানবন্দর যে রয়েছে সেটি সরিয়ে নেওয়া যায় কিনা, সব মিলে তারা কিন্তু বিভিন্ন রকমের মতামত করছে। সব মিলে এখন পর্যন্ত সকালে যে চিত্র ছিল সেটি কিন্তু সুমনা এখনো আমরা এখানে সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। সুমনা। উত্তরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। রাজনৈতিক সরকার না থাকলে সচিবালয় ও গোপালগঞ্জের মতো সহিংস ঘটনা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে বুধবার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। আর সবচেয়ে বড় হচ্ছে যে রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় যেটা চাইব যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায়। নাটোরে বড়াই গ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত 6 জন নিহত হয়েছেন। সকাল 9:30টার দিকে উপজেলার আইরমারি এলাকার তরমুজ পাম্পের সামনে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক রুবেল হোসেন সহ 5 জন নিহত হন। গুরুতর আহত 4 জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে অপর একজনের মৃত্যু হয়। নিহত 6 জনের মধ্যে 4 জন নারী ও 2 জন পুরুষ। আহত বাকি 3 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ঢাকায় অফিস চালুর বিষয়টি নিয়ে এখনও বিতর্ক কাটেনি। বিশ্লেষকরা মনে করছেন জাতিসংঘ মানবাধিকার অফিস চালু হলে রাষ্ট্রীয় গুম, খুন ও হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা কমবে। একই সঙ্গে জাতিসংঘের এই কার্যক্রম জবাবদিহিতায় ফেলবে সরকারকে। 2024 সালে দেশে সংঘটিত জুলাই-আগস্ট হত্যাকাণ্ড তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়েছিল জাতিসংঘ। তখন থেকে আলোচনায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ঢাকায় অফিস চালুর বিষয়টি। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর এই অফিস চালুর বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এর ফলে 17 জুলাই থেকেই ঢাকায় কার্যক্রম শুরু করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। তবে এই অফিস চালুর বিরোধিতা করছে দেশের ইসলামপন্থী রাজনৈতিক দল ও একটি পক্ষ। মানবাধিকার কর্মী নূর খান মনে করেন, জাতিসংঘের এই কার্যক্রম পরিচালনায় নাগরিকের অধিকার সমুন্নত হবে। একই মত দেশের জ্যেষ্ঠ আইনজীবীদেরও। যখন হেফাজতে ইসলামের বিরুদ্ধে এত বড় ঘটনা শাপলা চত্বরে ঘটল, তখন কিন্তু আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের জন্য এই সংগঠনটিও চেষ্টা করেছিল, তারাও জাতিসংঘের দ্বারস্থ হওয়ার চেষ্টা করেছিল। তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো পর্যন্ত কথা বলেছিল। আসলে ধর্মীয় বা সাংস্কৃতিক কোনো জায়গায় আঘাত দেওয়ার মতো আমি কোনো কারণ দেখি না। অতীতে তো আমরা জাতিসংঘের কাছে 5ই আগস্টের যে কিলিং হয়েছে, সেই কিলিংয়ে এসে জাতিসংঘের কাছে আমরা সাহায্য চেয়েছি। জাতিসংঘ এখানে তদন্ত করেছে, সেই তদন্তের উপর ভিত্তি করে বিচার হচ্ছে। তো জাতিসংঘের এই কার্যক্রম করে যদি আমরা ওয়েলকাম করি, তো জাতিসংঘ যদি এখানে এসে কার্যক্রম চালায়, তাহলে অসুবিধাটা কোথায় আছে? কম্বোডিয়া, ইয়েমেন, সুদান, সিরিয়া, প্যালেস্টাইনের গাজা ও রামাল্লা, তিউনিসিয়া এবং লাইবেরিয়া সহ অন্তত 16টি দেশে কাজ করছে এমন অফিস। অনেকেই প্রশ্ন তুলছেন, এর মধ্য দিয়ে কি এসব দেশের কাতারে যুক্ত হলো বাংলাদেশ? বাংলাদেশে যে প্রায়শই মানবাধিকার যে লঙ্ঘিত হয়, সেটা আমাদের নিজের চোখে দেখে এসেছি। পুলিশ গুলি করে, রাজনৈতিক বক্তব্য দিতে গেলে সেখানে নির্দ্বিধায় গুলি হয়। এখন কোন ধর্মীয় কালচারালি যেগুলো ইসলামের সাথে যায় না, জাতিসংঘ সেখানে প্রচার করবে, এই যে সাসপিশন, এই যে সন্দেহ, সেগুলো কোনগুলো মানবাধিকার? রাষ্ট্র বা সরকার কর্তৃক গুম, খুনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে যেসব বাহিনী বা সংস্থা আগে থেকে অভিযুক্ত এবং যারা প্রায় ধরাছোঁয়ার বাইরে থাকতেন, তারা এখন সতর্ক হবেন বলে মত বিশেষজ্ঞদের। তৃতীয় কোনো অর্গানাইজেশনের সরকারের কর্মকাণ্ডের উপর তাদের কর্তৃত্ব পছন্দ করে না, সেখানে একটা কনফ্লিক্টের সৃষ্টি হতে পারে। সরাসরি অনুসন্ধানের কার্যক্রমটি তারা করতে পারেন এবং সময়ে সময়ে সরকারকে তারা পরামর্শ দিতে পারেন। সরকারের জবাবদিহিতার জায়গাটিকে নিশ্চিত করার চেষ্টা করতে পারেন। সমঝোতা অনুযায়ী 3 বছরের জন্য ঢাকায় কাজ করবে জাতিসংঘের মানবাধিকার অফিস। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের অব্যাহত হামলা ও ত্রাণ সহায়তা বন্ধ থাকায় গাজা উপত্যকায় মঙ্গলবার অনাহারে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মাত্র 6 সপ্তাহ বয়সী এক নবজাতক রয়েছে। এতে করে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টি ও অনাহারে মোট মৃতের সংখ্যা 101 জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে 80 জনই শিশু। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, দীর্ঘদিন ধরে গাজাতে খাদ্য সরবরাহ ঢুকতে না দেয়ায় উপত্যকাটিতে ক্ষুধা এবং দারিদ্র্য ভয়াবহ রূপ নিচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, কর্মক্ষেত্রে চিকিৎসক ও মানবিক সহায়তাকারীরা নিজেরাই ক্ষুধা ও ক্লান্তিতে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ছেন। জাতিসংঘের মহাসচিব এই পরিস্থিতিকে ভয়াবহ দৃশ্যপট হিসেবে মন্তব্য করেছেন। এদিকে মঙ্গলবার গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও অন্তত 81 জন নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে মোট মৃতের সংখ্যা 59,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ওবামাকে গ্রেফতারের দাবি জানান তিনি। ট্রাম্পের দাবি, 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণকে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেন ওবামা প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে ফিলিপিন্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এসব দাবি করেন ট্রাম্প। পরে তিনি সাংবাদিকদের বলেন, ওই ষড়যন্ত্রের প্রধান ছিলেন ওবামা। এটিকে তিনি রাষ্ট্রদ্রোহ হিসেবে উল্লেখ করেন। তবে ট্রাম্পের ওই বক্তব্যের পেছনে মদত দেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড। তিনি গত 18 জুলাই এক বিবৃতিতে দাবি করেন, ওবামা এবং তার নিরাপত্তা উপদেষ্টারা গোয়েন্দা তথ্য বিকৃত করে ট্রাম্পের বিরুদ্ধে এক ধরনের কুপরিকল্পনার ভিত্তি তৈরি করেছিলেন।
জাপানের সঙ্গে একটি বড় আকারের বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির আওতায় জাপানি পণ্যের ওপর 15% হারে পাল্টা শুল্ক বহাল থাকবে। হোয়াইট হাউসে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জাপানের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি সই করার কথা জানান ট্রাম্প। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, নতুন এই বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগ করবে জাপান। পাশাপাশি গাড়ি, চাল, ট্রাক ও বেশ কিছু কৃষি সামগ্রী সহ মার্কিন বিভিন্ন পণ্যের জন্য নিজেদের বাজার উন্মুক্ত করবে। এছাড়া ফিলিপিন্সের সঙ্গেও বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে দেশটিকে 19% শুল্ক দিতে হবে। ইন্দোনেশিয়ার ওপর 19% শুল্ক আরোপের পাশাপাশি দেশটির সাথে বাণিজ্য চুক্তির বিস্তারিত শর্তাবলীও প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ম্যানচেস্টারে দুই দলের চতুর্থ টেস্টে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। 2-1 ব্যবধানে এগিয়ে থাকায় চতুর্থ টেস্ট জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে ইংল্যান্ডের। এই টেস্ট শুরুর আগে ইনজুরির থাবায় কোণঠাসা ভারত। খেলতে পারবেন না আকাশদীপ। আরেক পেসার আর্শদীপ সিংকেও পাচ্ছেন না সফরকারীরা। ইনজুরিতে ছিটকে গেছেন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। জশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে অভিষেকের অপেক্ষায় আছেন আনশুল কাম্বোজ কিংবা প্রসিদ্ধ কৃষ্ণা। অপরদিকে 8 বছর পর ইংল্যান্ডের দলে ফেরানো হয়েছে 35 বছর বয়সী স্পিনার লিয়াম ডসনকে। তৃতীয় টেস্টে শোয়েব বশির ইনজুরিতে পড়ায় মূল একাদশে খেলবেন ডসন। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামীকাল মিরপুর স্টেডিয়ামে হবে শেষ ম্যাচ। বাংলাদেশের কাছে নিয়ম রক্ষার হলেও পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই। তবে তৃতীয় ম্যাচের আগে আজ কোনো অনুশীলন রাখেনি দুই দলই। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ শেষে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিসিবি। নারীদের ইউরোয় নাটকীয় প্রথম সেমিফাইনালে ইতালিকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। গত রাতের খেলায় 33 মিনিটে এগিয়ে যায় ইতালি। লিড নিয়ে ম্যাচ শেষ করতে যাচ্ছিল তারা। 90 মিনিটের ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ হয় আরও 7 মিনিট। তখনই শুরু রোমাঞ্চের। মিশেল আগিওমাংয়ের গোলে সমতায় ফেরে ইংলিশরা। তাতে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের 119 মিনিটে বদলি খেলোয়াড় ক্লোই কেলির গোলে হৃদয় ভাঙে ইতালির। এদিকে আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মানি ও স্পেন। এই ম্যাচে জয়ী দল আগামী রোববার ফাইনালে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। সাফ অনূর্ধ্ব-20 পঞ্চম শিরোপা জয়ী বাংলাদেশ নারী দল। এবার ভিন্ন এক চ্যালেঞ্জের প্রস্তুতি আফিদা বাহিনীর। আগামী মাসে বয়সভিত্তিক এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে লাওসে যাবে পিটার বাটলারের শিষ্যরা। সিনিয়রদের মতো জুনিয়রদেরও লক্ষ্য বাছাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। ফেভারিটে তকমা নিয়ে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টের পঞ্চম শিরোপা ঘরে রাখল বাংলার কন্যারা। তবে এবার তাদের সামনে আরও বড় মিশন। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের বাছাই পর্বে খেলতে হবে তাদের। সিনিয়রদের মতো তাদেরও লক্ষ্য মূল পর্বে জায়গা করে নেওয়া। আসলে আমরা অনেকটাই প্রস্তুতি আছি, তো এর থেকে আরও ভালো কিছু করতে হবে। আমাদের যে কয়দিন সময় পাবো আমরা আরও ভালো কিছু করতে হবে। অবশ্যই হচ্ছে তাদের সাথে তাদের সম্পর্কে আমাদের জানা নাই, শোনাও নাই, তাদের সম্পর্কে আমরা দেখিও নাই তারা কেমন খেলে। তো আমাদের কোচ যেটাই নির্দেশনা দিবে সেটা নিয়ে আমাদের খেলতে হবে, সেটা নিয়ে মাঠে নামতে হবে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করে আসবো। সাফে সবসময় আমাদের কনফিডেন্স থাকে। আমরা এখন এএফসি নিয়ে হচ্ছে আমাদের কোচ হচ্ছে কাজ করতেছে এএফসি নিয়ে। এএফসি হচ্ছে আমাদের কিছুদিন পরে এএফসি আপনারা তো জানেন। সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়নের পরও ট্রফি হাতে খুব একটা উৎসবে মাতেনি মেয়েরা। সোমবার মাইলস্টোনে ঘটে যাওয়া হৃদয় বিদারক ঘটনার রেশ পড়েছে তাদের মনেও। আসলে আমাদের বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটছে, আপনারা তো জানেনই। তো আমরা হচ্ছে তাদের জন্য অনেক মন খারাপ ছিল বা খুব কষ্ট করে, এটা একটা কথা। তার জন্য আমরা বেশি উদযাপন করতে পারি নাই। হচ্ছে তাদের জন্য আমাদের মন খারাপ ছিল, তার জন্য আমরা বেশি উদযাপন করিনি। আগামী 2 আগস্ট লাওসের উদ্দেশ্যে রওনা দিবে বাঘিনীরা। 6 জুলাই প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে তারা। এরপর 8 আগস্ট পূর্ব তিমুর ও 10 আগস্ট সাউথ কোরিয়ার বিপক্ষে খেলবে আফিদা সাগরিকারা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা।
দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে দীর্ঘ হচ্ছে প্রাণহানির সংখ্যা, বোনের পর স্মৃতি হয়ে গেল ভাই নাফি। নাটোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের অন্তত 6 আরোহী নিহত, পালিয়েছে ট্রাকের চালক। অপুষ্টি ও অনাহারে মারা যাচ্ছে গাজাবাসী, একদিনে আরও 15 জনের মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ। এই ছিল এখনকার মতো, এরপর বিকেল 5টায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।